তো হচ্ছে আজকে আমরা রাউন্ড রবিন ইমপ্লিমেন্ট করব। তো তার আগে রাউন্ড রবিন সম্পর্কে আরেকটু মানে ওভারভিউ দিব, মানে আমরা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা নিয়ে আর কি একটু কথা বলবো। গত ক্লাসে তো সবাই ছিলেন মোটামুটি। রাউন্ড রবিন কি মনে আছে কেমনে করছিল, কাজ কেমনে করে? জি স্যার, নির্দিষ্ট টাইম পর পরে চেঞ্জ হয়। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের একটা টাইম কোয়ান্টাম দেওয়া থাকে, তো ওই টাইম কোয়ান্টামটা অনুযায়ী সে কাজ করে। ঠিক আছে, আমি আবার একটু যাচ্ছি এখানে। যেমন আমাদের যে টাইমটা দেওয়া আছে সেই টাইমের বেশি সে কাজ করতে পারে না এট এ টাইম। ঠিক আছে, সাপোজ ধরেন আমাদের টোটাল বাস টাইম দেওয়া থাকতে পারে 10, কিন্তু আমাদের যদি কোয়ান্টাম যদি দেওয়া থাকে 4, সেই ক্ষেত্রে সে 4 এর বেশি এট এ টাইম নিতে পারবে না। মানে 4 নিবে, তারপরে সে 8 নিবে, এবং তারপরে যে 2 রিমেইনিং থাকবে সেটা নিবে। মানে আমাদের কোয়ান্টামটা নির্দিষ্ট, কোয়ান্টামের বেশি নিতে পারবে না, কোয়ান্টামের সমান থেকে কোয়ান্টামের থেকে ছোট নিতে পারবে। ঠিক আছে, মানে এটা একটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতোই ঘুরে ঘুরে আসবে, প্রথম দ্বিতীয় দ্বিতীয় এইভাবে যাবে। আবার হচ্ছে যখন লাস্ট প্রসেসটা এক্সিকিউট শেষ হবে, সে আবার ফার্স্ট প্রসেসে চলে যাবে, যে আবার হচ্ছে ফার্স্ট প্রসেসটা দেখে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে যাবে। মানে যেগুলো রিমেইনিং থাকবে, যদি কোনো প্রসেসের মধ্যে কাজ শেষ হয়ে যায়, মানে হচ্ছে যদি 0 হয়ে যায়, সেক্ষেত্রে সে সেটাকে আর কাউন্ট করবে না আর কি। এটা ছিল আমাদের মেইন প্রিন্সিপাল রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদমের। আচ্ছা, তারপরে হচ্ছে আর একটু আমরা এক্সপ্লেন করি, কারণ আমরা কোড করব এটা। আমি একটু ওপেন করি কোড এটা। আচ্ছা, এটা হচ্ছে আমার রাউন্ড রবিন ছিল আর কি, যেটা আমি গত ক্লাসে করছিলাম। এখানে দেখেন, আমরা কোড করার আগে একটু আমরা কিছু জিনিস ক্লিয়ার করে নেই, যাতে বুঝতে প্রবলেম না হয় আর কি। যেমন এখানে কি কি কন্ডিশন হইতে পারে। ঠিক আছে, এখানে কয়েকটা কন্ডিশন আমাদের চেক করতে হবে। যেমন ধরেন যে একটা প্রসেস আমি যে শুরু করলাম, ঠিক আছে, ধরেন একটা P1 শুরু করলাম, এরপরে কি P2 আসলো, এরপরে P3 আসলো, এর পরবর্তী সময় দেখেন P1 আসলো, এরপরে কিন্তু P2 আর আসলো না। ঠিক আছে, তার মানে আমার অলওয়েজ আমাদের যেই নাম্বারটা, মানে যেই বাস টাইমটা থাকবে, সেই বাস টাইমটা আমার রিমেইনিং আছে কিনা সবসময় চেক করতে হবে। ঠিক আছে, একটা ক্রাইটেরিয়া হইতে পারে যে আমার এই বাস টাইমটা আছে কিনা, বা এটা 0 থেকে বড় কিনা। বুঝতে পারছেন? যেমন P2 কিন্তু 3, এবং এটা 0 থেকে বড়, তাহলে আমি টাইম কোয়ান্টাম এর মধ্যে পুরাটা নিয়ে যেতে পারবো। তো আমি একটু কোডটা এইভাবেই করব, কোডটা একটু শেয়ার করি। আর এটা একটু মাথায় রাখেন যে কিভাবে যাচ্ছে, হ্যাঁ, কিভাবে এই কাজটা হচ্ছে। যেমন আমার এখানে কোয়ান্টাম ধরে ধরে কাজ হচ্ছে। ঠিক আছে, কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। যেটা হলো কোয়ান্টামের থেকে যদি ছোট হয়, তাহলে সেটা পুরাটাই কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবং কোয়ান্টামের থেকে যদি বড় হয়, তাহলে কোয়ান্টামের সাইজ যতটুকু সেটুকু কাজ করার পরে বাকিটা রিমেইনিং হিসেবে থাকবে, এবং এটা পরবর্তীতে ঘুরে ঘুরে আসবে। দেখেন আমার এই জ্ঞান চার্টে কিন্তু সবগুলা P1 পরবর্তীতে, কারণ P2 আর P3 অলরেডি গন হয়ে গেছে। ঠিক আছে, লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দিছিলাম, যদি P2 টা 3 না হয়ে 5 হইতো তাইলে কি হইতো, এরকম একটা এক্সাম্পল দিছিলাম। ঠিক আছে, 3 না হয়ে যদি 5 হইতো, সেই ক্ষেত্রে কিন্তু P2 এখানে কত হইতো, 4 আর 4 8 হয়ে যাইতো, 7 না হয়ে 8 হইতো। ঠিক আছে, এবং এখানে কিন্তু P2 1 একটা রিমেইনিং থাকতো, কারণ এখানে 5 সে নিতে পারবে না, কোয়ান্টামের সমান সর্বোচ্চ নিতে পারবে। ঠিক আছে, তো এখানে 8 হয়ে যাইতো। P3 তাহলে কত হতো, 8 প্লাস 3 11 হইতো P3, এবং আবার ঘুরে ফিরে P1 এ আসতো, তাহলে P1 হলো 15 হয়ে যাইতো। এরপরে দেখেন P2 কিন্তু রিমেইনিং 1 আছে। ঠিক আছে, P2 কিন্তু 1 এখনো আছে, তার মানে এটা P1 না হয়ে এখানে কিন্তু আবার P2 হয়ে যাইতো। P2 কত আছে, রিমেইনিং 1, তার মানে আমার কিন্তু হচ্ছে অনলি কত হইতো, এখানে হইতো হচ্ছে 15 আর 1, তাহলে 16 হইতো। P2 কিন্তু এখানে 16 হইতো। ঠিক আছে, 18 না হয়ে এটা কিন্তু 16 হয়ে যাইতো, এরকম আর কি। তারপরে আবার সচরাচর এখানে আমার হচ্ছে P1 16 প্লাস 4, এটা হয়ে যায় তো 20 প্লাস হচ্ছে আমার
আরো 4, তাহলে 24, 28, 28 মানে সবগুলা P2 P1 হচ্ছে, কারণ এরপরে P1 অনলি P1 রিমেইনিং। এরপরে অ্যাট লাস্ট আমার P1 যেটা থাকতো এটা 32 হয়ে যেত, ঠিক আছে, এটা হয়ে যেত 32 যদি আমার এইটা মানে বাস টাইমটা এভাবে চেঞ্জ হইতো। এই জিনিসটা মাথায় রাখবেন। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার বাস টাইম আর হচ্ছে কোয়ান্টামের বিষয়টা নিয়ে। তাহলে আমি এখন একটু কোডে মুভ করি, আমাদের দেখি কোডে কিরকম বলে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমার কোড আর কি। কোড একদম সিম্পল। আমরা আগের মতো দেখেন প্রথমে কি করব, এট দ্য বিগিনিং আমরা জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এখানে, ঠিক আছে। যেমন আমরা প্রতিবার ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করি, তো হচ্ছে টাইম রিমেইনিং কত আছে, বা আমাদের একটা টাইম কোয়ান্টাম নিতে হবে। এরপরে দেখেন একটা প্রসেস নাম্বার, বাস টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, এগুলো জাস্ট আমরা অ্যারের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখেন একটা কাজ, ইন্টার দ্য নাম্বার অফ প্রসেস। নাম্বার অফ প্রসেস সচরাচর আমরা যেভাবে নেই সেভাবে নাম্বার অফ প্রসেসটা ইনপুট নিব। এখন দেখেন এখানে কিন্তু আমাদের আমি একটা ভেরিয়েবল অ্যাড করছি রিমেইনিং। কারণ কি, কারণ আমার কিন্তু বারে বারে কাউন্ট করতে হবে যে আমার কোনো রিমেইনিং আছে কিনা, ঠিক আছে। ধরেন যে আমার 4টা প্রসেস, P1, P2, এরপরে হচ্ছে P3। তো আস্তে আস্তে যাচ্ছি, সবাই কারো প্রবলেম থাকলে কোশ্চেন করবেন যে স্যার এই জায়গাটা এটা কেন নিচ্ছেন, বা এটা না নিলে কি হইতো। P4, ঠিক আছে। আমি রিমেইনিংটা বুঝাচ্ছি আপনাদের, রিমেইনিংটা আমি এখানে কেন নিলাম। যেমন ধরেন আমি n = যদি 4 নেই, তাহলে সেক্ষেত্রে আমি 4টা প্রসেস নিতে পারবো। 4টা প্রসেসের ক্ষেত্রে দেখেন সবগুলার বাস টাইম কিন্তু সেম না, ঠিক আছে। সবগুলা বাস টাইম কিন্তু সেম না। কোনো সময় দেখবেন যে হয়তো P2 শেষ হয়ে গেছে, বাট আমার P1, P3, P4 আছে। এরপরে দেখবেন যে P4 শেষ, অনলি P1 আর P3 কাজ করতেছে। আবার মনে হলো যে P1 এর বাস টাইম শেষ হয়ে গেলে P1 শেষ, অনলি P3 কাজ করতেছে। যেটা আমরা অলরেডি দেখলাম যে আমার একটা বাস টাইম যদি শেষ হয়ে যায়, তাহলে ঘুরে ঘুরে যেটা রিমেইনিং থাকে সেটাই আসে। তো এখন আমি এখানে কেন রিমেইনিং নিচ্ছি, যেমন ধরেন যে আমি এটা চেক করে দেখলাম যে আমার P2 গন, মানে P2 অলরেডি ফিনিশ। তাহলে সেই ক্ষেত্রে আমি রিমেইনিং মাইনাস মাইনাস করে দেবো, সেই ক্ষেত্রে আমার রিমেইনিং কিন্তু 3 হয়ে যাবে, ঠিক আছে। আমি 4 নিয়ে শুরু করছিলাম, সেক্ষেত্রে 3 হয়ে যাবে। 3 হয়ে গেলে লুপটা কিন্তু 1 কমে যাবে, মানে 3বার ঘুরবে, 3টা প্রসেসের জন্য ঘুরবে, ঠিক আছে। এরপরে আবার যদি আরেকটা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার রিমেইনিংটা কিন্তু আবার এই 3 বাদে 2 হয়ে যাবে, এরকম আর কি। এবং রিমেইনিংটা যখন 0 হয়ে যাবে, তার মানে কি আমার সবগুলা প্রসেসের কাজ শেষ, ঠিক আছে। আমার রিমেইনিংটা নেওয়ার উদ্দেশ্য এইটাই যে আমার রিমেইনিংটা 0 করলেই আমার কোড শেষ করতে হবে, নাহলে তো আপনার কোড ইনফিনিটি হয়ে যাবে, কতক্ষণ কাজ করব। আমার একটা কন্ডিশন দরকার যে আমি যখন বুঝবো যে আমার কোনো রিমেইনিং নাই, মানে সবগুলা প্রসেস ডান। যেমন আমাদের যেটা আমরা থিওরিতে দেখছি, ঠিক আছে, যেমন এই জিনিসটা দেখেন, এইটা কতক্ষণ কাজ করছে। এটা হচ্ছে দেখেন আমাদের কিন্তু P2 আর P3 শেষ হয়ে গেছিল, কিন্তু P1 স্টিল রিমেইনিং ছিল, যে কারণে আমরা P1 কে অনেক দূর টেনে নিয়ে গেছি, যতক্ষণ পর্যন্ত P1 0 না হয়ে গেছে। 30-তে আসার পরে দেখছে যে না, আমার এখন আর কোনো প্রসেস নাই, P2 আর P3 তো আগেই শেষ হয়ে গেছে, রিমেইনিং অনলি 1 ছিল, এই P1টাও শেষ হয়ে গেছে, তার মানে আমার এখানে রিমেইনিং 0, অতএব আই ক্যান স্টপ মাই এক্সিকিউশন। বুঝতে পারছেন, এটা হচ্ছে এখানে রিমেইনিং ভেরিয়েবলটা ইউজ করার মেন উদ্দেশ্য, ঠিক আছে। এটা আমি এই জন্য রিমেইনিং এখানে নিলাম। এখন রিমেইনিং আপনারা পরেও নিতে পারেন, নো প্রবলেম, জাস্ট এক্সিকিউশন শুরু করার আগে রিমেইনিং = বলে দিলেই হবে। এরপরে আমরা অ্যাজ ইউজুয়াল ইনপুট নিচ্ছি, আমরা যেভাবে ইনপুট নেই, মানে হচ্ছে আমরা প্রসেসের নাম্বার বললাম, কত নাম্বার প্রসেসে কত নাম্বার হচ্ছে টাইম, সেটা আমরা নিব, ঠিক আছে। নেওয়ার পরে এখানে দেখেন আমার কিন্তু যদি আমি বাস টাইমটা রাখি, আমার কিন্তু বারে বারে বাস টাইমটাকে কি করতে হচ্ছে, মাইনাস করতে হচ্ছে, ঠিক আছে। তো বাস টাইমের উপরে যদি আমি অপারেশন করি, তাহলে কিন্তু কি হবে, আমার রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যাবে, কারণ আমি মাইনাস করে দুইটা কমায় দিব। আমার তো একটা মেন জিনিসটা ঠিক রেখে তারপরে ওইটাকে নিয়ে কাজ করতে হবে, তার মানে আমার 2টা ভেরিয়েবল লাগবে, বুঝতে পারছেন। যেমন হচ্ছে আমি যদি এখানে সাপোজ এটার ক্ষেত্রে
আমি যেমন এটা চেক করতেছি, হ্যাঁ আমি এখানে বাস টাইমের সাথে চেক করতেছি, বারবার 24 থেকে বাদ দিচ্ছি। 24টা কিন্তু আমার স্থির একটা রাখতে হবে, রাখার পরে আমরা গ্যান চার্টে কিন্তু আমাদের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, মানে 24 থেকে একবার 20 হয়ে যাচ্ছে, একবার 16 হয়ে যাচ্ছে, একবার 12 হয়ে যাচ্ছে, এক জায়গায় চেঞ্জ হচ্ছে, বাট আমাদের একটা স্থির মানে মেইন বাস টাইম একটা ঠিক রাখতে হবে। তো এই জন্য আমি যে ইনপুটটা নিলাম সেটা আমি আরেকটা অ্যারের মধ্যে ঢুকায় নিচ্ছি। বুঝতে পারছেন? আরেকটা অ্যারের মধ্যে কেন ঢুকায় নিচ্ছি, কারণ হচ্ছে আমি যদি মনে করেন যে এখানে দুইটা অ্যারে ইউজ না করতাম তাহলে কিন্তু আমার মেন রেজাল্টটা চেঞ্জ হয়ে যাইতো। ঠিক আছে, মেন রেজাল্টটা যদি চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমি রেজাল্ট ঠিক মতো পাবো না। আমি কোডে যাচ্ছি, তাইলে হচ্ছে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন আসলে আমি কেন এটা করছি। আমি যখন কোডে ইমপ্লিমেন্টে যাব আরো ক্লিয়ার হবেন যে আমি কেন দুইটা অ্যারেতে বাস টাইম নিলাম। ঠিক আছে, জাস্ট এটা দেখেন আমার যে একটা যেটা আমি ইনপুট নিচ্ছি ওইটা আবার আমি আরেকটা বাস টাইমের মধ্যে ঢুকায় রেখে দিচ্ছি ইনপুটের মধ্যে। ঠিক আছে, এরপরে আসেন আমি ইন্টার দ্য টাইম কোয়ান্টাম, আমি একটা টাইম কোয়ান্টাম ইনপুট নিব, মানে যেই কোয়ান্টাম ওয়াইজ আমি কাজটা করব সেটা হচ্ছে আমার টাইম কোয়ান্টাম, যেটা অলরেডি আমরা দেখলাম। ঠিক আছে, আর এটা স্যার জাস্ট আমরা প্রসেস এখানে সি আউটে প্রসেস i+1 কেন নিলাম? আচ্ছা, প্রসেস i+1 এটা আমি দেখাচ্ছি, যেমন আই কিন্তু আমি লুপ 0 থেকে শুরু করছি, তাই না? আই জি লুপ 0 থেকে শুরু, আমি যদি আই দিতাম তাইলে হচ্ছে আমার প্রসেস 0 দেখাইতো, 0 1 2 3। এখানে যদি আমি 1 না দিই কোনো সমস্যা আচ্ছা, নাই। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আপনি 1 না দিলে প্রবলেম নাই, আমি জাস্ট মানে দেখার সুবিধার জন্য 1 দিচ্ছি। সাপোজ আমরা তো P1 P2 P3 এভাবে নিয়ে কাজ করতেছি। বুঝতে পারছি স্যার, আই তো আমরা 1 থেকে শুরু করতে পারতাম। হ্যাঁ, আমি লুপ 1 থেকে শুরু করতে পারতাম, সেই ক্ষেত্রে আমি এখানে এটা দিতাম না, এখানে এটা না দিয়ে এখান থেকে 1 থেকে শুরু করব। ঠিক আছে, আর এটা স্যার করে দিব হচ্ছে ইকুয়ালস টু n। জি স্যার। বুঝতে পারছেন? জি এইভাবে আর কি। তো এটা হচ্ছে এইভাবে নিলাম, নেওয়ার পর আমি হচ্ছে বাস টাইমের মধ্যে রাখলাম, রাখার পরে তারপরে আমি জাস্ট এই যে কোয়ান্টাম নিলাম, যেহেতু আমাদের একটা কোয়ান্টাম রাখবে এই জন্য কোয়ান্টামটা নিলাম। এরপরে আসেন আমাদের মেইন কাজটা, এটা জাস্ট প্রিন্ট এটা পরে এক্সপ্লেইন করবো, যদি না বুঝেন এটা সমস্যা নাই। মেইন কাজটা দেখি আমাদের, যেমন আমি টাইম আর হচ্ছে আই দুইটা ভেরিয়েবলকে আমি 0 ধরে নিচ্ছি। এট ফার্স্ট এদের ভ্যালু হচ্ছে 0, মানে লুপ শুরু করার আগে। ঠিক আছে, লুপ শুরু করার আগে আমি ইনিশিয়াল করে নিলাম এই দুইটার ভ্যালু। এখন দেখেন এই যে আমাদের রিমেইনিং এর কাজ, রিমেইনিং এখানে কি while remaining not equal to 0, তার মানে রিমেইনিং যদি 1 ও হয় তারপরেও সে কাজ করবে, 2 3 4 4 পর্যন্ত কাজ করবে সর্বোচ্চ, কারণ আমাদের যেহেতু 4টা নাম্বার অফ প্রসেস আর কি। তো রিমেইনিং এ যেটা আমি একটু আগে এক্সপ্লেইন করলাম সেটা আর কি আমার এটা একটা কন্ডিশন হিসাবে রাখবো, কারণ রিমেইনিং যদি 0 হয় সেই ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা ব্রেক হবে, তাই না? কারণ এখানে কি কন্ডিশন দেখেন, while remaining not equal to 0, নট ইকুয়াল টু মানে কি, যখন রিমেইনিং এর ভ্যালু 0 সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার রিমেইনিং এর কন্ডিশনটা। তো রিমেইনিং নট ইকুয়াল টু 0 মানে রিমেইনিং এর ভ্যালু যাই থাক সেটা কাজ করবে, এটা হলো এই কন্ডিশন। এটা আশা করি বুঝছেন, না বুঝলে জিজ্ঞেস করতে পারেন। বুঝছি স্যার। হ্যাঁ, রিমেইনিং এর ভ্যালু কিন্তু আমরা 4 নিয়ে ঢুকতেছি, কারণ রিমেইনিং ইকুয়াল টু আমরা n দিছিলাম, মানে n 3 4 5 যাই নেন রিমেইনিং এর ভ্যালু বিগিনিং এ তাই থাকবে। বুঝতে পারছেন? এবার দেখি আমাদের, আমি এখন কন্ডিশন গুলা দেখি যে আমার আসলে কি কি কন্ডিশনে আমি এখানে কাজ করতেছি। কন্ডিশন গুলা বুঝলেই পুরো কোডটা এমনি বোঝা হয়ে যাবে। এইটুকুই আমার কোড আর কি। ঠিক আছে, নিচের গুলা জাস্ট প্রিন্ট। আচ্ছা আচ্ছা, আমি এখন হোয়াইল থেকে শুরু করি। এটা একটু কেয়ারফুলি বুঝবেন, যেখানে না বুঝবেন আমাকে কোশ্চেন করবেন। তো এখানে মনে করেন আমার রিমেইনিং ঠিক আছে। এখন দেখেন বাস টাইম, ঠিক আছে, বাস টাইম মানে তো জানেন, বাস টাইম যদি আমার কোয়ান্টাম টাইমের সমান অথবা ছোট, এটা একটা কন্ডিশন। দেখেন বাস টাইমটা যদি আমার মানে কোনো প্রসেসের বাস টাইম যদি যে আমি কোয়ান্টামটা ইনপুট নিছি তার থেকে ছোট অথবা সমান হয়, মানে মনে করেন আমি 4 নিলাম, আমার বাস টাইম আছে 3, তো এটা জাস্ট চেক করছে।
অ্যান্ড আমার বাস টাইম 0 থেকে বড়, মানে আমার বাস টাইম 0 হওয়া যাবে না, কারণ 0 হইলে তো আমাদের ওইটার আর কোনো কাজ নাই, ওটা অলরেডি ডান কাজ। এই জন্য আমরা দুইটা কন্ডিশন চেক করতেছি। দেখেন, একটা হচ্ছে বাস টাইম কোয়ান্টাম টাইমের থেকে ছোট। সাপোজ আমার কোয়ান্টাম, আমরা যে একটু আগে এই প্রবলেমটা দেখছি সেখানে 4 ছিল কোয়ান্টাম, আর আমাদের বাস টাইম ধরেন 2, মানে P2 এর বাস টাইম ছিল কত, 3। ঠিক আছে, P2 এর ক্ষেত্রে কি হইতো, P2 এর বাস টাইম 3, তার মানে 3 4 এর থেকে ছোট অথবা সমান, এই কন্ডিশন স্যাটিসফাই করে। ঠিক আছে, কারণ 3 4 এর চেয়ে ছোট, এন্ড এবং 3 অবশ্যই আমার 0 থেকে বড়। তাইলে এই কন্ডিশনটাতে কি বোঝাচ্ছে, এটা কোন কন্ডিশনগুলো, যেই বাস টাইমগুলো আমার কোয়ান্টামের সমান অথবা কোয়ান্টামের ছোট হবে, বড় হওয়া যাবে না। ঠিক আছে, কোয়ান্টামের সমান অথবা কোয়ান্টামের ছোট হবে এবং 0 হওয়া যাবে না, মানে একটা ছোট একটা বাস টাইম আছে যেটা আমার কোয়ান্টামের থেকে ছোট, এটাই আর কি। ঠিক আছে, এই কন্ডিশন যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, সেক্ষেত্রে টাইম বলতে আমাদের যে টোটাল টাইমটা, টাইম মানে হচ্ছে আমি যে জ্ঞান চারটা ড্র করলাম, আমাদের জ্ঞান চারটা আসছিল 32, তোমার আরেকটা ক্ষেত্রে আসছিল 30, মানে টোটাল যে টাইমটা সেটা যোগ হচ্ছে এখানে। ঠিক আছে, কারণ টোটাল টাইম থেকেই আমি হচ্ছে আমার এক্সিকিউশন টাইম, হাবিজাবি এগুলা বের করব। তো এখানে দেখেন আমার হচ্ছে এই টাইমের সাথে আমি অ্যাড করে দিচ্ছি। টাইম কিন্তু আমি ইনিশিয়ালি একটু আগে 0 শুরু করছি, আপনারা দেখছেন, কারণ প্রথমে আমাদের ওয়েটিং টাইম যেহেতু 0, তো আমি এখানে টাইম 0 দিয়ে শুরু করলাম। তো 0 প্লাস বাস টাইম আই, দেখছেন বাস টাইম আইটা এখানে যোগ করে দিচ্ছি। কেন যোগ করলাম, কারণ আমার 3 যদি হয় এবং কোয়ান্টাম যদি 4 হয়, তাইলে তো আর আমার কোনো বিয়োগ টিয়োগ কোনো কিছু দরকার নাই, যা আছে পুরা টাইমে বসায় দেবো। তাই এখানে ফুল বাস টাইমটা এখানে যোগ হয়ে গেছে, বুঝতে পারছেন। এবং আমার বাস টাইম আমি এক্ষেত্রে 0 করে দিলাম। কেন 0 করলাম, কারণ দেখেন আমরা যেখানে 3 তো নিয়ে নিলাম, এখন আমি যদি 0 না করি, এরপরে কি আবার লুপে যখন ঢুকবে, ঢুকে দেখবে যে এটা 0 থেকে বড়, তো এটা আবার কাজ করতে থাকবে, বুঝছেন। তো আমি যদি এখানে 0 করে দিই, নেক্সট টাইম আর এখানে ঢুকবে না। কেন ঢুকবে না, কারণ আমার বাস টাইম তখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না, তাই না। যদি আমার বাস টাইমটা আমি 0 করে দিই, তাহলে এইখানে এসে কিন্তু সে আটকায় যাবে, মানে এই যে সেকেন্ড এন্ডের মধ্যে এসে সে আটকায় যাবে, অতএব সে আর এটা ক্যালকুলেশনে আনবে না, বুঝতে পারছেন। এই কারণে আমি এখানে এটা 0 করে দিছি, 0 করে এইটাকে আমি ডান 1 করে দিছি, এই কাজ শেষ আমার। এই জায়গায় কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন এই লাইনগুলোর মধ্যে। কোশ্চেন আছে, যেমন ইফ কন্ডিশন কেন দিলাম, বা এই 3টা লাইন কেন লিখলাম। কোশ্চেন না থাকলে আমি নিচে কন্টিনিউ করবো আর কি, ইলসিফে চলে যাব। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি এখানে যে 0 করছি এটা বুঝছেন তো, বাস টাইম কেন 0 করলাম। জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখেন সেকেন্ড ইলসিফ কন্ডিশন। ডান ইকুয়াল 1 কেন করলাম? আচ্ছা, ডান ইকুয়াল টু 1 করছি, তার মানে আমি এখানে একটা মানে ইন্ডিকেটর রাখছি যে আমার এই প্রসেসটা ডান হয়ে গেছে। ঠিক আছে, ডান ইকুয়াল টু 0 যদি রাখতাম, সেই ক্ষেত্রে আমি নিচে যখন আসবো এখানে, সেটা আরেকটু আপনি বুঝবেন, তখন আরো ভালো করে বুঝবেন। তো এখানে আমি ডান ইকুয়াল টু 1 রাখছি, তার মানে আমি এইটা এক্সিকিউশনে নিয়ে আসি, এই জন্য আমি ডান ইকুয়াল টু 1 রাখছি। ঠিক আছে, জি স্যার। আর ডান ইকুয়াল টু 1 আমি এই যে থার্ড কন্ডিশনটা যখন এক্সপ্লেইন করব, তখন এটা আর একটু ক্লিয়ার হবে। এটা আপাতত হোল্ড আপ রাখেন, এখানে আসলে তখন আমি ক্লিয়ার করতেছি। আচ্ছা, এবার ইলসিফে আসি আমরা। তো ইলসিফে আমার এখানে কি বলতে, বাস টাইম। ঠিক আছে, বাস টাইম কি এটা 0 থেকে বড় হবে। যদি আমার বাস টাইমটা 0 থেকে বড় হয়, এখানে যদি 0 থেকে বড় মানে কি, আমরা কিন্তু অলরেডি একবার চেক করে আসি যে আমার কোয়ান্টামের থেকে যদি ছোট যেগুলা বা কোয়ান্টামের সমান যেগুলা, সেগুলা নিয়ে আমরা কাজ করে আসছি। তার মানে এখন যেগুলা থাকবে এগুলো সব কোয়ান্টামের থেকে বড়ই হবে, তাই না। যদি আমাদের কোয়ান্টামের থেকে ছোট বা কোয়ান্টামের সমান হইতো, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই প্রথম ইফে ঢুকে যাইতো। যেহেতু প্রথম ইফে ঢুকে নাই, তার মানে কি ইলসিফ এসে চেক করতেছে যে বাস টাইম 0 থেকে বড় কিনা। তো এখানে আমার হচ্ছে এই কন্ডিশন দেওয়ার দরকার নাই যে আমার বাস টাইমটা কোয়ান্টামের থেকে বড় কিনা, কারণ অবশ্যই কোয়ান্টামের থেকে বড়গুলা এখানে আসবে, তাই না, কারণ কোয়ান্টামের সমান এবং জি স্যার। কোয়ান্টামের থেকে ছোটগুলা আগেই কাজ হয়ে গেছে। যদি না হয় সেই ক্ষেত্রে সেই ইলসিফে আসবে। ইফ আর ইলসিফ সম্পর্কে আপনাদের আইডিয়া ক্লিয়ার আছে। এটা হচ্ছে ইফ মানে হচ্ছে যদি কোনো কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে ইফে যাবে, আর যদি ইফে ঢুকে তাহলে সে আর ইলসিফে ঢুকবে না, কিন্তু সে একদম নিচে চলে আসবে ইলসিফকে স্কিপ করে। আর ইলসিফ কেন, যদি ইফে না হয়, কোনো কন্ডিশন না ঢুকে ইফের মধ্যে, সেটাই ইলসিফে এসে ঢুকবে, বুঝতে পারছেন। তার মানে এখানে যেটা ঢুকে নাই সেটা এখানে ঢুকতেছে।
এটা মাথায় রাখবেন। অতএব আমি এখানে শুধু বাস টাইমটা চেক করছি 0 থেকে বড় কিনা, বুঝতে পারছেন? তো এখন দেখেন আমি যদি 0 থেকে বড় পাই তার মানে এটা অবশ্যই কোয়ান্টামের চেয়ে বড়। আমরা দেখছি যে কোয়ান্টামের থেকে যেগুলা বড় হয়, কোয়ান্টামের থেকে যেগুলা বড় হয় সেগুলা কি করে, বাস টাইম থেকে কোয়ান্টাম টাইমটা বাদ দিয়ে রিমেইনিং একটা থাকে। এইটা মানে কিন্তু এইটা মানে কি, এটা মানে হচ্ছে বাস টাইম ইকুয়াল টু বাস টাইম মাইনাস কোয়ান্টাম টাইম। ঠিক আছে, মানে আমাদের যে বাস টাইমটা থাকবে সেটা থেকে আমরা কোয়ান্টামটা বাদ দিয়ে দিচ্ছি, এখানে দেখেন মাইনাস ইকুয়াল দেওয়া আছে। তাহলে আমাদের সাপোজ ধরেন 24 আসছে, যেমন 1 এর ক্ষেত্রে প্রসেস 1 এর ক্ষেত্রে ছিল 24, বাস টাইম ছিল 24। হ্যাঁ, তো 24 যদি আমি একবার এক্সিকিউট করি তাইলে কি হবে, 24 থেকে 4 বাদ দিব, 4 বাদ দিলে এইখানে বাস টাইম রিমেইনিং থেকে যায় 20। ঠিক আছে, কিন্তু আগের ক্ষেত্রে কিন্তু আমরা বাস টাইম 0 করছিলাম কারণ ওটা আমাদের অলরেডি গন ডান হয়ে গেছিল, বাট এখানে আমরা 20 রাখছি কেন, কারণ আমাদের এটা কোয়ান্টামের চেয়ে বড়, অর্থাৎ কোয়ান্টামটা বিয়োগ করে এখানে রাখে দিই। এগেইন এট দ্য সেম টাইম দেখেন আমি আগে যেভাবে করছিলাম টাইম ইকুয়াল টু টাইম প্লাস কোয়ান্টাম, দেখছেন এই যে আবার এখানেও কিন্তু আমরা কি করছিলাম টাইম ইকুয়াল টু টাইম প্লাস বাস টাইম, সেম জিনিস এখানে করছি। এখানে কেন করছি, কারণ এখানে আমি কোয়ান্টাম পর্যন্ত কিন্তু কাজ করাইছি, তাই না? যেমন আমি কিন্তু টোটাল বাস টাইম 24 কিন্তু অ্যাড করে দেই নাই, জাস্ট কোয়ান্টাম যতটুকু ততটুকু নিয়েছিলাম 24 থেকে, এই জন্য এই কোয়ান্টাম টাইমটা শুধু অ্যাড করছি, বুঝতে পারছেন? এখানে অনেকে কোশ্চেন করতে পারেন যে স্যার এখানে তো আমরা এর আগে তো আমরা টাইম বাড়াইছি বাস টাইম অ্যাড করে, তাহলে এখানে কেন কোয়ান্টাম টাইম অ্যাড করলাম? কারণ আমরা তো এখানে টোটাল বাস টাইম কাজ করি নাই, আমরা কোয়ান্টামের শুধু কোয়ান্টাম টাইমটাই বাদ দিছি স্যার, এই জন্য। হ্যাঁ, এই জন্য আমরা এখানে কোয়ান্টামটাই শুধু প্লাস করছি টাইমের সাথে, কিন্তু এই দুইটার কাজ কিন্তু সেম। ঠিক আছে, একই জিনিস কিন্তু আপডেট হচ্ছে, টাইমটাই আপডেট হচ্ছে, দুইটাতে একই রেজাল্ট আপডেট হচ্ছে, খালি ভ্যালুটা চেঞ্জ। ঠিক আছে, এরপরে আসেন এই কন্ডিশনে, এটা দেখেন এখানে এবার আমরা ডানটা ক্লিয়ার হবে আমি কেন ডান ইকুয়াল টু 1 দিচ্ছি। এখন আমাদের যদি আমাদের বাস টাইম 0 পাই, বাস টাইম আই যদি 0 হয়ে যায়, 0 হয়ে যাওয়া মানে কি, সাপোজ আমি যদি এইখানে কোয়ান্টামটা বাদ দেই, হ্যাঁ এখানে যদি কোয়ান্টাম বাদ দেই, সাপোজ ধরেন আমার কোয়ান্টাম যদি লাস্ট স্টেপে থাকে, সেক্ষেত্রে আমি যদি কোয়ান্টাম বাদ দেই বা আমি যদি এইখানে এই যে বাস টাইমটা 0 করে দিচ্ছি, মানে কোনো ওয়েতে যদি আমার বাস টাইমটা 0 হয়, যেটা আমি শুরুতে বলছি যে আমার বাস টাইম 0 হলে ওই প্রসেসটাকে আমি আমার ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিব, কারণ এটা অলরেডি এক্সিকিউটেড। সো এই ইফ কন্ডিশনের কাজ হচ্ছে যে কোনো প্রসেস যদি আমার 0 পায়ে যায় এবং এটা যদি ডান 1 হয়, তার মানে আমার যদি এখানে এই প্রসেসটা 0 হয়, ডান 1 মানে কি, সে অবশ্যই এখানে ঢুকছে। ঠিক আছে, অবশ্যই এখানে ঢুকলেই সে ডান হবে, তাছাড়া তো ডান 1 হবে না। তো যদি আমার কোনো প্রসেস এইখানে আসে এবং সেটা যদি 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে এই প্রসেস শেষ। ঠিক আছে, রিমেইনিং মাইনাস মাইনাস মানে আমার ছিল 4টা প্রসেস, এখন হয়ে যাবে কয়টা, 3টা, কারণ হচ্ছে আমি এখান থেকে মাইনাস মাইনাস করে দিচ্ছি। আচ্ছা, একটু মিউট হয়েছিল। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, তো আমাদের এখানে যদি বাস টাইম 0 হয় এবং ডান 1 হয়, তার মানে হচ্ছে কি আমাদের এই প্রসেসটা নিয়ে কাজ করা শেষ এবং এটাকে আমাদের আর ক্যালকুলেশনে নিতে হবে না। এই জন্য আমি রিমেইনিং মাইনাস মাইনাস, যেটা আমি আগেই বলছি, 4 থাকলে 3 হয়ে যাবে, 3 থাকলে 2 হয়ে যাবে। ঠিক আছে, আবার এরপরে কি করব, টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু টাইম। দেখছেন এখানে কি করছি, আমাদের যে টার্ন অ্যারাউন্ড টাইম, মানে মনে করেন প্রসেস 2 ফর এক্সাম্পল, আমি একটু আগে যেটা দেখলাম, আমরা একটু আগে যেটা দেখাইলাম আর কি, দেখেন যখন কোনো প্রসেস শেষ হয়ে যায়, ঠিক আছে, যেমন এইটার ক্ষেত্রে আমাদের প্রসেস যেখানে শেষ, এই যে দেখেন P2 কিন্তু এখানে শেষ, P2 কিন্তু আর নাই, সেহেতু আমাদের রাউন্ড রবিনের ক্ষেত্রে P2 যদি 0 হয়ে যায়, তার মানে আমার এটাই কিন্তু আমার হচ্ছে কি বলে টার্ন অ্যারাউন্ড টাইম বলবো, তাই না? আবার একইভাবে P3 কিন্তু এখানে শেষ হয়ে গেছে, তাইলে P3 কে কিন্তু আমরা যেখানে শেষ হয়েছে ওই টাইমটাই টার্ন অ্যারাউন্ড টাইম।
এই জন্য আমি এখানে কি করছি, আমি আসলে চেক করে দেখবো যে আমার এটা কি শেষ হয়েছে কিনা। যদি শেষ হয় তাহলে আমি এই প্রসেসের টাইমটাকে কি করব, প্রসেসের টাইমটাকে টার্ন অ্যারাউন্ড টাইম হিসেবে কাউন্ট করে নিব। ঠিক আছে, এই যে এটা দেখেন টার্ন অ্যারাউন্ড টাইম হিসেবে কাউন্ট করে নিব এবং ওই প্রসেসটাকে মাইনাস মাইনাস করে আমি ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিব। এবং ওয়েটিং টাইমের আমরা একটা ফর্মুলা জানি। ওয়েটিং টাইমের ফর্মুলাটা কি ছিল? ওয়েটিং টাইম ছিল টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। মনে আছে এটা? বা আমাদের এরকম ছিল না, টার্ন অ্যারাউন্ড টাইম, কোনো প্রসেসের কারেন্ট টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু আমরা কি দেখছিলাম, ওয়েটিং টাইম প্লাস বাস টাইম। তো ওয়েটিং টাইমটাকে যদি আপনি জাস্ট সাইড চেঞ্জ করেন তাহলে কি হবে, তাইলে ওয়েটিং টাইম ইকুয়াল টু টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। দেখছেন আমার এখানে বাস টাইমটা আমি কেন আলাদা করে রাখছিলাম দুইটা অ্যারেতে, কারণ আমার এখানে টোটাল মানে রিয়েল বাস টাইমটা এখানে দরকার হচ্ছে। আমি কিন্তু এখানে মাইনাস মাইনাস করে দিচ্ছি, তো আমি যদি এই বাস টাইমটাকে এখানে ঢুকাই তাহলে কিন্তু সে কখনোই আমার ওয়েটিং টাইম কারেক্ট আউটপুট দিবে না। এই জন্য আমি এই অ্যারেটাকে আলাদাভাবে রাইখে দিছিলাম, এটা আমার একসময় দরকার হবে, যেটা এখানে দরকার হয়েছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ওয়েটিং টাইমটা ক্যালকুলেট হয়ে গেল, টার্ন অ্যারাউন্ড টাইমটা ক্যালকুলেট হয়ে গেল। আমি ডান 0 করে দিলাম, কারণ এখন আর আমার এটা ডানের কোনো দরকার নাই। তো এটা হচ্ছে আমার এই কন্ডিশনের কাজ। এইখানে কি বুঝতে পারছেন কিনা দেখেন, এই কন্ডিশনটা না বুঝলে জিজ্ঞেস করেন। বুঝছেন এটা সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমি নেক্সট যে নিচে যে দুইটা কন্ডিশন দেওয়া আছে এটা দেখি। এখানে দেখেন ইফ i ইকুয়াল টু n মাইনাস 1, i ইকুয়াল টু n মাইনাস 1 মানে কি, মানে হচ্ছে আমরা তো 0 থেকে কাজটা শুরু করছি তাই না, 0 1 2 3, মানে আমাদের যদি আমরা 1 থেকে শুরু করতাম তাহলে i ইকুয়াল টু n দিতাম, কিন্তু আমরা যেহেতু লুপটা 0 থেকে ঘোরাচ্ছি সেহেতু আমরা i ইকুয়াল টু n মাইনাস 1। তার মানে কি আমাদের যদি n এর ভ্যালু হয় 4 আর i এর ভ্যালু 3, i এর ভ্যালু 3 মানে কি i ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 1, i ইকুয়াল টু 2, i ইকুয়াল টু 3, মানে চারটা কিন্তু হয়ে গেছে। 3 তে আসলে কিন্তু চারটা হয়ে যাবে। এই জন্য যদি আমার i ইকুয়াল টু n মাইনাস 1 হয়, মানে i যদি আমার 4 বার কাজ করে ফেলে, সেহেতু i ইকুয়াল টু আমি 0 থেকে স্টার্ট করব, ইলস আমি i এর ভ্যালু বাড়াইতেই থাকবো। দেখেন এই কন্ডিশনটা কেন দিলাম, কারণ আমরা দেখছি যে একটা আমাদের নির্দিষ্ট সময় পরে, মানে প্রসেস যদি সাপোজ P1 এর কাজ করছি, P2, P3, P4 এর কাজও করলাম, এরপরে কিন্তু আমার কি হবে, আবার P1 এর কাজ শুরু হবে, P2 এর কাজ শুরু হবে। তো এটাই করছে, যদি আমি সবগুলার কাজ করে ফেলি, i যদি n এর সমান হয়ে যায়, তার মানে কি আমি সবগুলা নিয়ে কাজ করছি একবার, তাহলে আবার আমার এখন 0 থেকে সিরিয়ালি শুরু করব। কিন্তু যদি আমার এটা না হয়, i ইকুয়াল টু n না হয়, তার মানে কি, তার মানে আমার এখন অবশ্যই কোনো একটা প্রসেস বাদ আছে, তার মানে i প্লাস প্লাসে দিব। বুঝছেন? যদি মনে করেন যে i ইকুয়াল টু আমার এখানে সাপোজ 2, i ইকুয়াল টু 2 আর n মাইনাস 1 ইকুয়াল টু 3, ঠিক আছে, তাহলে তার মানে কি, তার মানে আমার একটা প্রসেস এখনো কম আছে এবং এই কন্ডিশন তো স্যাটিসফাই হবে না, 2 আর 3 তো সমান হবে না। তার মানে সে i ইকুয়াল টু 0 তে যাবে না, সে যাবে কোথায়, i প্লাস প্লাসে যাবে। i প্লাস প্লাসে যায় 3 নাম্বার প্রসেসটাকে নিয়ে এখন সে কাজ শুরু করবে। এভাবে আর কি 3 নাম্বার না, 4 নাম্বার প্রসেসটা নিয়ে কাজ শুরু করবে আর কি। এভাবে আর কি সে এই দুইটা এক্সিকিউশন, এই দুইটা কন্ডিশন দিছি, কারণ এখানে জাস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের বিষয়টা। বুঝতে পারছেন? এখানে হোয়াইল লুপ ইউজ করার কারণে এই কন্ডিশন গুলো অনেকটা ফ্লেক্সিবল ওয়েতে করা গেছে। ফর লুপ ইউজ করলে এগুলা কিন্তু, ফর লুপ কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে বাড়ে কমে, এখানে কন্ডিশন ঢুকানো খুব ঝামেলা, অনেক কমপ্লেক্স হয়ে যেত জিনিসটা। হোয়াইল লুপ শুধুমাত্র ইউজ করার কারণ এই দুইটা কন্ডিশনের জন্য, এই দুইটা কন্ডিশনে হোয়াইল লুপে আমি অনেক ইজিলি হ্যান্ডেল করতে পারতেছি। যদি এটা আমি ফর লুপে নিয়ে যেতাম তাহলে এই জিনিসটাকে অনেক ঝামেলা হতো কন্ট্রোল করা। বুঝতে পারছেন? এবং এটা অনেক বড় বড় একটা কোড লিখতে হইতো। ব্রেক এবং গো টু স্টেটমেন্ট যেগুলো আছে, কন্টিনিউ স্টেটমেন্ট আর ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হইতো, সেটা অনেকটা ঝামেলা হয়ে যাইতো। এই জন্য এখানে 3 লাইনে এই কাজটা শেষ। এই দেখেন হোয়াইল, আবার হোয়াইলে এসে কাজ শুরু করবে যতক্ষণ পর্যন্ত রিমেইনিং 0 না যতক্ষণ হবে। 0 না হবে রিমেইনিং। হ্যাঁ, রিমেইনিং কিন্তু 0 হচ্ছে যে এই কন্ডিশনের মধ্যে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কাজ। এই যে ডান ইকুয়াল টু 1 বলছিলেন ওইটা, আর এটা কি ক্লিয়ার হইছে? বা ডান ইকুয়াল টু 1 কেন জি স্যার। তো এইটা হচ্ছে আমার মেইন কোড। এখন আমি এখান থেকে এই যে ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম কিন্তু আমি পেয়ে গেছি, এটাকে জাস্ট আমি নাম্বার অফ এলিমেন্ট দিয়ে আগের মতো করে ভাগ করে দিব।
আমাদের আগের যেই কোড 3টা ছিল সেখানে টার্ন অ্যারাউন্ড টাইম আর ওয়েটিং টাইম বের করতে একটু অন্যভাবে, কারণ আমরা আগে ওয়েটিং টাইম বের করছিলাম অ্যাকর্ডিং টু মাই গ্যান্ট চার্ট। এরপরে হচ্ছে আমি টার্ন অ্যারাউন্ড টাইম বের করছিলাম ওই ওয়েটিং টাইম থেকে। বাট এখানে কিন্তু আমাদের যেহেতু একটু চেঞ্জ আসছে, গ্যান্ট চার্টে একটু চেঞ্জ আসছে, সেই ক্ষেত্রে আমি এটা একটু অন্যভাবে করলাম আর কি, মানে কিভাবে করতে হবে ওইভাবে এটা হবে না, ঠিক আছে। আর এটা করার পরে আমি হচ্ছে তারপরে দেখব জাস্ট প্রিন্ট করব। যেমন এই যে এটা হচ্ছে ফর লুপ ইউজ করে আমি জাস্ট প্রিন্ট করে দিছি, টার্ন অ্যারাউন্ড টাইম ওয়েটিং টাইমটা প্রিন্ট করে দিছি, ঠিক আছে। এরপর এভারেজ ওয়েটিং টাইম কি সবগুলো ওয়েটিং টাইম যোগ করছি করে এন দিয়ে ভাগ দিছি, ঠিক আছে। এরপর হচ্ছে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা কি সবগুলা যোগ করছি করে এন দিয়ে ভাগ দিছি আগের মতো, বাস আমার কাজ শেষ। এখন হচ্ছে আপনারা 1 মিনিট চিন্তা করেন কোনো কোশ্চেন টোশ্চেন আসছে কিনা। তারপরে আমি আবার একটা ব্রিফ ওভারভিউ মানে সংক্ষেপে একবার বলবো, বলে আউটপুটের সাথে এটা দেখাবো। একটু থিঙ্ক করে দেখেন কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন পান কিনা। ওকে স্যার। মানে থিঙ্ক বলতে আপনারা গ্যান্ট চার্টের সাথে মিলান যে গ্যান্ট চার্টে আমরা কেমনে কাজ করছি বা এটার প্রিন্সিপালটা কেমন ছিল, আর হচ্ছে এইখানে আমরা কেমনে কাজ করতেছি, এই জিনিসটা মিলায় দেখেন। আচ্ছা, এবার তাহলে আমরা একটা আউটপুটটা দেখি, আউটপুটে আমাদের কেমন ছিল আর এখানে কি আসছে, ঠিক আছে। আউটপুটে দেখেন আমাদের আমরা অ্যাকর্ডিং টু আমরা যেটা করছিলাম, যেটা সলভ করছিলাম ওইটা দেখি আমাদের 3 নিছিলাম, ঠিক আছে, 3 নিছিলাম। এরপরে আমাদের প্রসেস প্রথমটা ছিল 24 নিলাম, 3 নিছি এবং 3 নাম্বারটা আমি 3 নিলাম। তো দেখেন এখানে যে P1 2 3 একজন কোশ্চেন করছিলেন যে স্যার এখানে i+1 কেন নিলাম, কারণ i আমরা 0 থেকে যেহেতু শুরু করছিলাম 1 দেওয়ার কারণে এখানে 1 2 3 আমরা আর কি জাস্ট শো করার জন্য, এটা অন্য কিছু না। আপনি
+1 না দিলেও প্রবলেম হতো না। আচ্ছা, এরপরে আমি এই যে কোয়ান্টাম নিলাম 4। আমাদের অ্যাকর্ডিং টু জাস্ট জ্ঞান চার্ট অনুযায়ী আমরা দেখছিলাম প্রথমটা মানে হচ্ছে P1 টা এট লাস্ট শেষ হয়েছিল, মানে টার্ন অ্যারাউন্ড টাইম ছিল কত 30, সবার শেষে শেষ হয়েছিল P1 এক্সিকিউশনটা, টার্ন অ্যারাউন্ড টাইম মানে টোটাল এক্সিকিউশন টাইম। এট দ্য সেম টাইম আমাদের ওয়েটিং টাইম যেটা ছিল P1, যেহেতু একদম বিগিনিং এ আমরা শুরু করছি, P1 এর ওয়েটিং টাইম আমরা পাইছিলাম 0। ঠিক আছে, P1 এর ওয়েটিং টাইম আমরা 0 পাওয়ার পরে এরপরে দেখেন আমরা হচ্ছে P2 এ কি করছিলাম, P2 তে হচ্ছে P1 P1 এর 4 ইউনিট এক্সিকিউট হওয়ার পরে P2 এর বাস টাইম 3 এটা এক্সিকিউট হয়েছে, এবং 3 এক্সিকিউট হয়ে কিন্তু 3 শেষ হয়ে গেছে, কারণ 3 এর পরে কিন্তু আর নাই, এবং অলরেডি এটা 4 এর মধ্যে গন। ঠিক আছে, তার মানে কি, তার মানে আমার 4 + 3 7, অতএব টার্ন অ্যারাউন্ড টাইম এটা 7 এই, এটার কাজ শেষ। এবং এটা ওয়েট করতে হয়েছে 4, কারণ হচ্ছে আমার P1 যেটা হচ্ছে 4 ইউনিট কাজ করার পরেই P2 আসে, দ্যাট মিন্স এটা ওয়েটিং টাইম ছিল 4। একইভাবে P3 তেও আমার বাস টাইম হচ্ছে 3। ঠিক আছে, বাস টাইম ছিল 3, এরপরে 3 আর আমার যেহেতু P2 শেষ হয়েছিল 7 এ, তাহলে আরো 3 ইউনিট যদি কাজ করি এটা অবশ্যই 10 এ শেষ হবে, এবং 3 যেহেতু 0 হয়ে যাবে তার মানে 10 ই তার হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মানে এক্সিকিউশন টাইমটা। এবং ওয়েট করতে হয়েছিল কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত আপনার P2 কাজ করছিল, মানে এই 7 ওয়েটিং টাইম। এরপরে জাস্ট আমি এটাকে যোগ করে, যেমন ওয়েটিং টাইম আপনি যদি 4 আর 7 এটা যোগ করেন হবে হচ্ছে 11। 11 কে যদি আপনি 3 দিয়ে ভাগ দেন তাহলে 3.67 বা এরকম 666 হইতেই থাকবে এটা, এর জন্য একবারে আমি 7 বসাই দিবেন, 2 ঘর নিলেই হবে, এখানে 7 বসাই দিলেও প্রবলেম নাই। ঠিক আছে, এরপরে এভারেজ আমি কি করছি, টার্ন অ্যারাউন্ড টাইম আমি জাস্ট এখানে 30 আর 10 যোগ করলে হবে 47। 47 কে যদি আমি 3 দিয়ে ভাগ দেই মানে ডিভাইড করি, তাহলে কিন্তু আমার 3 × 15 হবে 45 সামথিং, তো 15.67। এবারে টার্ন অ্যারাউন্ড টাইম আমার 15.67 আসছে। বুঝতে পারছেন, দেখেন এটা মানে এভাবে কিন্তু চলে আসলো। তাহলে আমাদের টার্ন অ্যারাউন্ড রাউন্ড রবিন মোটামুটি হয়ে গেছে। যদি কারো কোশ্চেন থাকে পুরো টোটালটার উপরে আমাকে একটু মানে বলতে পারেন, বা করতে পারেন যে স্যার এখানে প্রবলেম বা এরকম কিছু একটা। আচ্ছা, আপনারা কি বুঝছেন নাকি এমনি শুনে গেলেন কি বললাম না বললাম? বুঝতে পারছি স্যার। আরেকটা জিনিস, কোড কিন্তু একটু কইরেন, নাহলে কিন্তু বুঝবেন না। আর আরেকটা জিনিস, কোডিং এর প্র্যাকটিস থাকা উচিত, বুঝছেন, কারণ যদি ইসে মানে আপনাদের 9 সেমিস্টার আর 3টা সেমিস্টার আছে, তো হচ্ছে কয়দিন পরে আপনাদের জব মার্কেটে যাইতে হবে, এক্ষেত্রে অবশ্যই কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট হিসেবে কোডিং স্কিল দরকার। কোডিং স্কিল বলতে যে কোনো কোড, আপনার যে কোনো প্রবলেম সলভিং স্কিল। ঠিক আছে, যেমন ধরেন যে আপনারা তো জানেন গুগল বা মাইক্রোসফটে যারা যায় তারা কিন্তু আপনার কোনো সফটওয়্যার ফার্মে 10-12 বছরের এক্সপিরিয়েন্স লোকদের নিয়ে যায় না, ওরা কিন্তু ওই ক্যাম্পাস রিক্রুইট করে নিয়ে যায়, সাপোজ 4th ইয়ার বা ফ্রেশ গ্র্যাজুয়েট কিন্তু রিক্রুইট করে নিয়ে যায়। আপনারা এই যাবত যত দেখছেন এরকমই তো নাকি? জি স্যার। তাই না, বাংলাদেশ থেকে যাদের নেয়, মানে আপনার এর মানে কি বুঝাচ্ছে, আপনার কোডিং অ্যাবিলিটিটা দরকার, আপনার কোনো ল্যাঙ্গুয়েজে পারদর্শী বা আপনার অনেক এক্সপিরিয়েন্স হওয়া দরকার নেই। এক্সপিরিয়েন্স হওয়া দরকার আছে যারা হচ্ছে রিসার্চ বেস কাজগুলা করে, তারা পিএইচডি করে, করার পরে এক্সপিরিয়েন্স গ্যাদার করে, তারপরে ওদের ফিল্ড আলাদা। বাট আমাদের মানে আপনারা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে বের হবেন, আপনাদের কাজ হচ্ছে কোডিং স্কিলটা ডেভেলপ করা যে কোনো কোম্পানির জন্য। বাংলাদেশেও যেগুলা বাইরের কোম্পানিগুলা বা হচ্ছে মানে ভালো কোম্পানি যেগুলা, সেগুলাতে কিন্তু আপনার ইন্টারভিউতে এরকমই হচ্ছে জিজ্ঞেস করে। সাপোজ জাভা, আমি একটা জাভা কোম্পানিতে গেলাম, আমাকে কিন্তু জিজ্ঞেস করবে না যে তোমার প্রজেক্ট বা এই সে এত কিছু ফ্রেমওয়ার্ক, এটা সেটা জিজ্ঞেস করবে না, জাস্ট অবজেক্ট ওরিয়েন্টেড নলেজ, মানে একজন
গ্রাজুয়েট হিসেবে আমার যেটুকু থাকা দরকার এইটুকুই তারা এক্সপেক্ট করবে। বাট স্টার্টআপ কোম্পানি যেগুলো সাপোজ ভেরি কমার্শিয়াল, তাদের মনে করেন নাই জাস্ট আপনাকে খাটায় নিবে, মানে যেগুলো আর কি কোনো গ্রামার নাই, তারা হয়তো তারা সব যাবে। হ্যাঁ ওইরকম। কিন্তু আপনার যেগুলো ভালো কোম্পানি, ওরা জয়েন করার পরে 3 থেকে 4 মাস একটা ট্রেনিং দিবে, ঠিক আছে, ট্রেনিং এও তারা পে করবে। যেমন আমি বিজিআইডি তে জয়েন করছিলাম, আমার হচ্ছে ফোর্থ ইয়ার এক্সাম শেষ করেই, তো ওরা কিন্তু 3 মাসের ট্রেনিং করাইছিল। জাপানিজ একটা কোম্পানি, ওরা কিন্তু 3 মাসের ফুল ট্রেনিং এবং 3 মাস কিন্তু তারা পে করছে। 3 মাসের মধ্যে কোনো কাজ করি নাই, বা যারা জয়েন করছিল কেউই কিন্তু ওদের কাজ করে নাই 3 মাস। আপনার মনে হয় 32 জন না 25 জন জয়েন করছিলাম, ঠিক মনে নাই। তো হচ্ছে সবাইকে ট্রেন আপ করাইছে তারা, ঠিক আছে। এটা কিন্তু তারা পেও করছে, মানে এরকম আর কি জিনিসটা। সেই ক্ষেত্রে ওইখানে জাস্ট কোডিং স্কিলটা যাচাই করে। তো এই জন্য আর কি বললাম যে এটা মনে করার কারণ নাই যে আমি এটা অপারেটিং সিস্টেমের কোড বা এটা এরকম কোড। জাস্ট আপনি প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করাটাই আপনার উদ্দেশ্য হওয়া উচিত এখন। বুঝতে পারছেন? এই জন্য এটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন সবাই। আর যাদের কম্পিউটার নেই তারা একটু দেখবেন, কারণ ল্যাব ফাইনাল পরীক্ষায় বা এগুলাতে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন করা হবে যে এই কন্ডিশনটা কেন এখানে ইউজ করছি, এটা না করলে কি হইতো। যেমন আমাকে যে এরকম কোশ্চেন করলেন না, সাপোজ আই এর সাথে +1 কেন দিলেন স্যার, বা এরকম কেন দিলাম এখানে, এই কোশ্চেনটাই আপনাকে কিন্তু আবার ল্যাব ফাইনালে আমি করব। বুঝতে পারছেন? বা যে আমি রিমেইনিং এর এখানে কি কাজ হচ্ছে, রিমেইনিং ইজ নট ইকুয়াল টু কেন 0 দিলাম। এই জিনিসগুলা যাদের ল্যাপটপ বা কম্পিউটার নাই বা কোড করতে পারতেছে না, তারাও কিন্তু ভিডিও অন করে বা হচ্ছে একটু দেখবেন আর কি, মানে বাসায় একটু দেখা ট্রাই করবেন।